নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে। আমি বাবুল সিয়েজ। ব্যাপক রাশিয়ান হামলা শুরু হয়েছে ইউক্রেনে। শক্তি সংকট ও ধ্বংসলীলা চলছে 4 বছর ধরে। গতকাল এবং আজকে রাশিয়ার বিমান হামলায় খার্কিভ এর বড় একটি শক্তি কেন্দ্র সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ ও গরম হিটিং এর অভাবে পড়েছে, কারণ সেই জায়গায়ও এখন শীতকাল চলছে। আমরা জানি যে ইউক্রেনে কিছু কিছু যে সাইবেরিয়ান এরিয়াগুলো আছে সেখানে তো সারা বছরই প্রায় থাকে, মানে ওখানকার একটা আবহাওয়ার তাৎপর্য। সাইবেরিয়ার আশেপাশে যে জায়গাগুলো, বিশেষ করে সেটাও কিন্তু ইউক্রেনের পার্শ্ববর্তী এরিয়া, সেজন্য সেখানেও মানে প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু পড়ছে। সরকার ব্যবস্থা করলেও সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। দেশব্যাপী বিদ্যুৎ গ্রিড এবং পানি আলো থেকে বহু মানুষ কিন্তু বঞ্চিত থাকছেন। সরকারকে বিদ্যুৎ আমদানি ও মানে কারফিউ পরিবর্তনের মতো পদক্ষেপ কিন্তু নিতে হচ্ছে ইউক্রেনের মধ্যে। মস্কো যুক্তরাষ্ট্রের ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত যে ইউক্রেন শান্তিযুক্ত আটকে দিচ্ছে, যদিও পশ্চিমা নেতারা এতে ভিন্নমত পোষণ করছেন যে ইউক্রেন নিজে চায় যে যুদ্ধ শান্তি স্থাপন হোক। কিন্তু অপরদিকে ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ফ্রান্স এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি গোয়েন্দা সহায়তা করছে, প্রায় 2/3 সেটা। ইউক্রেনের রক্ষা ব্যবস্থা উন্নত করতে সাহায্য করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় 1421 থেকে 1422 দিন ধরে চলছে। এই সামরিক সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক হারে সেখানে কিন্তু ড্যামেজ হয়েছে। ব্রিটিশ যে ডিফেন্স ইন্টেলিজেন্স, সেই ডিফেন্স ইন্টেলিজেন্সের তথ্যে রাশিয়ার সামরিক মোট লোকসান প্রায় 1.2 মিলিয়ন, মৃত এবং আহত সব কিছু মিলে। রাশিয়া 24 ফেব্রুয়ারি 2022 ইউক্রেনে আক্রমণ শুরু করে এবং পূর্ণমানের হামলা শুরু করে। আগে 2014 মানে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়েছিল, এবং এই একটা ক্ষোভ তো ইউক্রেনের নিজেরও ছিল যে আমার দেশের কিছু অংশ সে দখল করে রেখেছে। কিন্তু এখন ইউক্রেন ক্রিমিয়া তো দূরের কথা, নিজের দেশের প্রায় 22% অংশ হারিয়ে ফেলেছে, অর্থাৎ রাশিয়া দখল করে নিয়েছে। যুদ্ধ এখনও স্থগিত হয়নি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ অব্যাহত এবং দুই পক্ষই মানে একে অপরকে হামলা চালাচ্ছে। রাশিয়া কিন্তু ইউক্রেনের মধ্যে সমালোচিতভাবে শীতকালে বিদ্যুৎ এবং গরম সরবরাহকে টার্গেট করে হামলা চালাচ্ছে, যাতে সেখানকার সাধারণ জনগণ, সেনা এবং সরকারকেও প্রভাবিত করা যায়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তি আলোচনা অনেক চাপের মুখে। বিতর্ক আছে, কোন জায়গায় গিয়ে সমাধানটা পাওয়া যাবে সেটা কিন্তু এখনও পরিষ্কার বিষয় না। প্রত্যেকে চাইছেন যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ সেটা মানে স্থগিত হোক, সেটা সমাপ্ত হোক, কিন্তু সমাপ্ত হওয়ার যে মেইন চাবিকাঠি, সেই মেইন চাবিকাঠি কিন্তু হারিয়ে গেছে। কিছু পূর্বের মানে কূটনৈতিক উপনীতির দাবি থাকলেও এখনও পর্যন্ত কিন্তু যুদ্ধের অবসান বা চুক্তিতে যে দৃঢ় অগ্রগতি, সেই অগ্রগতি কিন্তু নেই। অপরদিকে যুক্তরাষ্ট্রের ইরানের প্রতি যে খিটখিটে মনোভাব রয়েছে, সেই মনোভাবের প্রতিবাদ কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইসলামিক যে নেটো, সেই নেটো দেশ প্রতিবাদ জানিয়েছে। অপরদিকে আজকে একটা হেডলাইন আপনাদের শোনাবো, সেখান থেকেও বোঝা যায় যে মানে ইরানে যাতে ইউএস হামলা না করে তার প্রতিবাদ কিন্তু সংগঠিত হচ্ছে। চলুন একটা হেডলাইন পড়ে নেই। সৌদি, কাতার, ওমান, ইজিপ্ট, আরব স্টেটস রেলিং এগেনস্ট ইউএস ইরান এসকেলেশন। মানে ইরানে যাতে মানে আমেরিকা হামলা না চালায় বা ইরানের মধ্যে সেনা দিয়ে সেখানকার যে খামেইনি সরকার তার পতনকে নিশ্চিত না করে, সেই জন্য কিন্তু প্রতিবাদ করেছেন সৌদি, কাতার, ওমান এবং ইজিপ্ট।
The Wall Street Journal reported this week that Saudi Arab, Qatar, and Oman had lobbied Washington against an attack. তারা নিজেরা জনমত তৈরি করার চেষ্টা করছেন যে যাতে আমেরিকা ইরানের ওপর হামলা না করে। Saudi Arabia, Qatar, Oman, and Egypt were involved in the diplomacy over 48 hours before US President Donald Trump signaled on Thursday that he had ultimately decided against an attack for now, saying the killings in Iran were easy. The four countries had conveyed to Washington that any attack would have consequences for the wider region in terms of both security and economics that would ultimately impact the United States itself, the official said, speaking on condition of anonymity due to the sensitivity of the matter. মানে ওই যে বিষয়টা বললাম যে আমরা যদি ওইটাকে এক কথায় বলার চেষ্টা করি যে তারা নিজেদের জনমত তৈরি করার চেষ্টা করছেন যাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আক্রমণ না করে। ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে আসছে, চলুন এই বিষয়ে একটা পেপার কাট আউট আমরা পড়ে নেওয়ার চেষ্টা করি। কারা গেস্ট হিসেবে সেই জায়গায় আমন্ত্রিত পিএম মোদি দ্বারা, সেই বিষয়টা আমরা ডিটেলসে জানতে পারবো এবং তাদের সঙ্গে যে রিলেশন একটা মজবুত হবে এবং বৈষয়িক যে সম্পর্ক, বৈষয়িক ব্যবসা, আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু আলোচনা হবে। কারণ কোনো দেশের একজন প্রধান নেতৃত্ব স্থানীয় লোক যখন ভারতে আসছেন গেস্ট রূপে, শুধু ওই প্রোগ্রাম অর্থাৎ 26শে জানুয়ারির প্রোগ্রামটাকে শুধু দেখার জন্য আসছেন না, সেটা তো তারা উপলব্ধি করবেনই, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন চুক্তির বিষয়ও জড়িত থাকে। New Delhi is preparing for a high-stakes diplomatic and economic moment as India and the European Union move to clinch a long-pending free trade agreement (FTA) during the 16th India-EU summit on January 27. একটা সামিট রয়েছে কার? ইন্ডিয়া এবং EU 16th সামিট। তারপরেও বিশেষ করে 26শে জানুয়ারি ভারতের রিপাবলিক ডে, when the bloc's top leadership will be in the capital as chief guest for India's 77th Republic Day celebrations. মানে এখানে চিফ গেস্ট আসছেন অলরেডি। প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল অ্যান্টোনিও কোস্টা and President of European Commission Ursula von der Leyen will be on a state visit to India from January 25 to 27. দুইজন আসছেন, একজন ইউরোপিয়ান কাউন্সিল অ্যান্টোনিও কোস্টা, ইনিও প্রেসিডেন্ট, এবং আরেকজন প্রেসিডেন্ট ইউরোপিয়ান কমিশন আরসুলা ভন ডার লায়েন, এই দুজনই আসছেন। At the invitation of Prime Minister নরেন্দ্র মোদী, মানে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, তিনি ইনভাইটেশন জানিয়েছেন, অনেক আগেই জানানো হয়, আর ডেটগুলো প্রায় ফিক্স হওয়ার 3-4 মাস আগেই হয়তো জানিয়ে দেওয়া হয় যে আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই প্রোগ্রামে, আপনি আসুন। তো তারপরেও কিন্তু ওখান থেকে যে সাড়া পাওয়া যায়, সাড়া পাওয়ার পরেই কিন্তু এই ডেটটাকে ফিক্স করা হয় যে কাকে আমরা চিফ গেস্ট হিসেবে রিপাবলিক ডেতে রাখছি। Besides attending the Republic Day parade, the two leaders will also co-chair the summit with PM Modi and hold meetings with President Draupadi Murmu, as well as restricted and delegation level talks with the Indian leadership. ডেলিগেশন লেভেলের কথাবার্তা হবে যে ইন্ডিয়ার লিডারশিপ তাদের সঙ্গে এবং সেই দুজন প্রেসিডেন্টের সাথে। অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্ক এখানে মজবুত হবে এবং দুটো দেশের মধ্যে বাণিজ্যিক যে আদান প্রদান সেটাও যাতে মজবুত হয়, সেই বিষয়গুলো কিন্তু থাকবে। তার সাথে
প্রতিরক্ষা, এবং ভারত অনেক দিন থেকে যে বিষয়টি সবথেকে বেশি ঝিলে আসছে বা সহ্য করে আসছে সেটা হচ্ছে যে আতঙ্কবাদ। এই আতঙ্কবাদ বিষয়েও কিন্তু কথা হওয়ার বড় রকমের একটা চান্স রয়েছে, সুযোগ রয়েছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।